1947 সালের কোনো এক অগাস্টের রাত। আপনার বাড়ির বাইরে পৃথিবীটা জ্বলছে। আপনি শুনতে পাচ্ছেন আপনার নাম ধরে কেউ চিৎকার করছে। হয়তো সেটি ঘৃণা থেকে, অথবা হয়তো কোনো বন্ধুর শেষ সতর্ক বার্তা। আপনার সামনে দুটি রাস্তা: এক, সবকিছু ছেড়ে একটা অনিশ্চিত ট্রেনের কামরায় ভিড় করা, যেখানে গন্তব্য আপনার অজানা। দুই, নিজের চেনা বিছানা, দেওয়াল আর স্মৃতির ওপর দাঁড়িয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করা। অধিকাংশ মানুষ প্রথমটি বেছে নিয়েছিলেন, কিন্তু আপনি আপনি নড়লেন না। কেন? মনস্তাত্ত্বিকরা একে বলেন এন্ডাওমেন্ট এফেক্ট। মানুষ তার হারানো জিনিসের চেয়ে যা তার কাছে আছে তাকে হাজার গুণ বেশি মূল্যবান মনে করে, এমনকি যদি তার মূল্য হয় প্রাণ সংশয়। কিন্তু একজন ইতিহাসবিদের কাছে এটি কেবল মনস্তত্ত্ব নয়, এটি ছিল শিকড়ের একরোখা জেদ। আমরা সবসময় দেশত্যাগের পরিসংখ্যান গুনি। 15 মিলিয়ন মানুষের দীর্ঘশ্বাসে ভারী হয়ে আছে আমাদের ইতিহাসের বইয়ের পাতা। কিন্তু আমরা কি কখনো সেই নীরব লক্ষ লক্ষ মানুষের চোখের দিকে তাকিয়েছি, যারা সীমানার কাঁটাতারকে অস্বীকার করেছিলেন, যারা ভেবেছিলেন রাষ্ট্র হয়তো বদলে গেছে কিন্তু আমার উঠোনের মাটি তো বেইমানি করেনি? আজকে এই ডকুমেন্টারি সেই সব মানুষের গল্প নয় যারা চলে গেছেন, বরং এটি তাদের বিশ্লেষণ যারা পরবাসী হওয়ার চেয়ে অবাঞ্ছিত হওয়াকে শ্রেয় মনে করেছিলেন। এটি কোনো কাল্পনিক গল্প নয়, এটি হলো আর্কাইভাল নথির পাতায় লুকিয়ে থাকা এক চরম সত্য। কেন লাখ লাখ পরিবার ধর্মীয় উন্মাদনার চেয়ে তাদের পূর্বপুরুষের ভিটে মাটির গন্ধকে বেশি বিশ্বাসযোগ্য মনে করেছিলেন? কি ছিল এমন সেই মাটিতে যা রাষ্ট্রের দেওয়া নতুন পরিচয়ের চেয়েও শক্তিশালী ছিল? আজ আমরা ইতিহাসের ধুলো ঝেড়ে দেখব কিভাবে বাস্তু বা শিকড় একটি রাজনৈতিক সীমানাকে বুড়ো আঙুল দেখিয়েছিল। 1947 সালের জুলাই মাস, ব্রিটিশ রাজের বিদায় ঘণ্টা বাজছে, কিন্তু বাংলার ভাগ্য তখন নির্ধারিত হচ্ছে লন্ডনের এক অখ্যাত লয়ারের কলমে, যিনি এর আগে কোনোদিন সুয়েজ খালের পূর্ব দিকে পা রাখেননি, স্যার সিরিল র্যাডক্লিফ। একজন ঔপনিবেশিক ইতিহাসবিদের চোখে এই সীমান্ত নির্ধারণ প্রক্রিয়াটি ছিল আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় প্রশাসনিক জুয়া। ঐতিহাসিক ইয়াসমিন খান তার গবেষণায় দেখিয়েছেন যে দেশভাগ কোনো পূর্ব পরিকল্পিত মহা নিষ্ক্রমণ ছিল না। বাউন্ডারি কমিশনের নথিপত্র বিশ্লেষণ করলে দেখা যায় র্যাডক্লিফকে সময় দেওয়া হয়েছিল মাত্র 5 সপ্তাহ। এই স্বল্প সময় নদীমাতৃক বাংলার জটিল ভূখণ্ড বিশ্লেষণ করা অসম্ভব ছিল। ফলে মানচিত্রের ওপর যে দাগ টানা হলো তা অনেক ক্ষেত্রে গ্রামের ভেতর দিয়ে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে একটি বাড়ির বৈঠকখানা এবং শোয়ার ঘরের মাঝখান দিয়ে চলে গেল। কিন্তু এখান থেকেই জন্ম নিল এক গভীর মনস্তাত্ত্বিক বিভ্রান্তি। যারা থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের এই সিদ্ধান্তের পেছনে সবচেয়ে বড় কারণ ছিল সীমান্তের অস্পষ্টতা। ঐতিহাসিক উইলিয়াম ভ্যান সেন্ডেল একে বলেছেন দ্য ফ্লুইড বর্ডার বা তরল সীমান্ত। 1947 সালের অগাস্টের প্রথম দিকেও ব্রিটিশ গোয়েন্দা দপ্তরের পাক্ষিক রিপোর্টগুলোতে দেখা যায় সাধারণ মানুষের ধারণা ছিল যে রাজনৈতিক পরিচয় বদলে গেলেও যাতায়াত এবং বসবাসের অধিকার ক্ষুণ্ণ হবে না। তারা মনে করেছিলেন সীমান্ত হবে একটি প্রশাসনিক রেখা মাত্র, কোনো দুর্ভেদ্য প্রাচীর নয়। বেঙ্গল বাউন্ডারি কমিশনের আর্কাইভাল রেকর্ড অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটদের কাছে পাঠানো নির্দেশনায় তখনও পর্যন্ত স্পষ্ট ছিল না যে ঠিক কোন গ্রামটি কার অধীনে পড়বে। এর ফলে এক বিশাল গ্রে জোন বা ধূসর অঞ্চলের সৃষ্টি হয়। মানুষ যখন দেখলো যে তাদের এলাকায় কোনো বড় দাঙ্গা হয়নি এবং প্রশাসনও তাদের উচ্ছেদের কথা বলছে না, তখন তারা তাদের অস্তিত্বের স্থবিরতাকে শ্রেষ্ঠ বলে মনে করলো। ইতিহাসবিদরা লক্ষ্য করেছেন যে মাউন্ট ব্যাটেন এবং র্যাডক্লিফের তাড়াহুড়ো মূলত ব্রিটিশদের নিরাপদে প্রস্থানের একটি পথ ছিল। কিন্তু এই তাড়াহুড়োর ফলে যে তথ্যগত শূন্যতা বা ইনফরমেশন ভ্যাকুয়াম তৈরি হয়েছিল তা লক্ষ লক্ষ পরিবারকে এক ধরনের মরীচিকার পেছনে ফেলে রেখেছিল। তারা ভাবলেন হয়তো সব ঠিক হয়ে যাবে, হয়তো এই দেশ আমারই থাকবে। এই রাজনৈতিক কুয়াশাই ছিল সেই সময়কার প্রকৃত বাস্তবতা, যা লক্ষ লক্ষ মানুষের শিকড়কে উপড়ে ফেলার বদলে তাদের এক অনিশ্চিত ভবিষ্যতের মাটির সাথে শক্ত করে বেঁধে দিয়েছিল।
ঐতিহাসিক জয়া চ্যাটার্জি এখানে একটি নির্মম সত্য যোগ করেন। ব্রিটিশরা জানতো এই সীমান্ত অবাস্তব, কিন্তু তাদের কাছে তখন আইন শৃঙ্খলা বজায় রাখার চেয়ে দ্রুত প্রস্থান বেশি গুরুত্বপূর্ণ ছিল। আর এই প্রশাসনিক উদাসীনতার মাসুল দিতে হয়েছিল সেই সব মানুষদের যারা মানচিত্রের দাগের চেয়ে মাটির সত্যকে বেশি বিশ্বাস করেছিলেন। দেশভাগ কেবল মানচিত্রের ব্যবচ্ছেদ ছিল না, এটি ছিল একটি সুসংগঠিত অর্থনৈতিক বাস্তুতন্ত্রের বিনাশ। ঐতিহাসিক জয়া চ্যাটার্জি তার দ্য স্পয়েলস অফ পার্টিশনে অত্যন্ত স্পষ্টভাবে দেখিয়েছেন যে দেশত্যাগের সিদ্ধান্তটি মূলত নির্ধারিত হয়েছিল মানুষের স্থাবর সম্পত্তির প্রকৃতির উপর ভিত্তি করে। কেন উচ্চ বর্ণের হিন্দুরা দ্রুত সীমান্ত পার হলেন, অথচ নিম্ন বর্ণের হিন্দু বা সাধারণ মুসলিম কৃষকরা ভিটে কামড়ে পড়ে রইলেন? এর উত্তর লুকিয়ে আছে তৎকালীন ভূমি রাজস্ব ব্যবস্থায়। 1946-47 সালের বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ রিপোর্ট বিশ্লেষণ করলে দেখা যায় পূর্ববঙ্গের নমশূদ্র কৃষকদের কাছে তাদের একখণ্ড আবাদি জমি ছিল কেবল আয়ের উৎস নয়, বরং তাদের একমাত্র নাগরিক সত্তা। একজন উকিল বা সরকারি চাকুরিজীবী তার ডিগ্রি এবং দক্ষতা নিয়ে কলকাতায় চলে যেতে পারতেন, কারণ তার পুঁজি ছিল অদৃশ্য বা পোর্টেবল। কিন্তু একজন কৃষক তার জমিকে পকেটে ভরে নিয়ে যেতে পারেন না। ঐতিহাসিক শেখর বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন 1930-এর দশক থেকেই পূর্ববঙ্গের হিন্দু কৃষকরা তাদের বর্ণগত পরিচয়ের চেয়ে কৃষক পরিচয়কে বড় করে দেখেছিলেন। যোগেন্দ্রনাথ মণ্ডলের মতো নেতারা তখন দাবি করেছিলেন যে উচ্চ বর্ণের শোষণের চেয়ে নিজ ভূমিতে অধিকার রক্ষা করা বেশি জরুরি। আর্কাইভাল নথিতে দেখা যায় ফরিদপুর বা বরিশালের অনেক এলাকায় হিন্দু কৃষকরা মুসলিম প্রতিবেশীদের সাথে বর্গাদার বা আধিয়ার চুক্তিতে আবদ্ধ ছিলেন। এই অর্থনৈতিক আন্তর্নির্ভরতা বা ইন্টারডিপেন্ডেন্সি এতটাই প্রবল ছিল যে দাঙ্গার রাজনৈতিক প্ররোচনাও ক্ষুধার সত্যকে পরাজিত করতে পারেনি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও চিত্রটি একই রকম। মালদহ, মুর্শিদাবাদ বা বীরভূমের মুসলিম তাঁতি ও কারিগরদের কাছে তাদের ঘর ছিল এক একটি উৎপাদন কেন্দ্র। ব্রিটিশ কমার্শিয়াল গেজেট 1947 অনুযায়ী সেই সময় রেশম ও তুলা শিল্পের কারিগরদের বড় অংশই ছিলেন মুসলিম। তারা জানতেন পাকিস্তানে গেলে তারা হয়তো ধর্মীয় স্বাধীনতা পাবেন, কিন্তু যে কাঁচামাল এবং বাজারের উপর তাদের পূর্বপুরুষদের জীবিকা নির্ভর করত তা তারা সেখানে পাবেন না। ফলে তাদের কাছে অস্তিত্বের প্রশ্নটি ধর্মের স্লোগানের চেয়ে অনেক বেশি ভারী হয়ে দাঁড়িয়েছিল। 1947 সালের স্বাধীনতা ও দেশভাগ ছিল কেবল একটি সূচনা মাত্র, কিন্তু 1950 সালের শুরুর দিকে যখন পূর্ব এবং পশ্চিম বাংলায় পুনরায় সাম্প্রদায়িক দাঙ্গা মাথাচাড়া দেয়, তখন ভারত ও পাকিস্তান উভয় রাষ্ট্রই এক ভয়াবহ সংকটের মুখে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে যুদ্ধের দামামা বাজতে শুরু করেছিল। ঠিক সেই মুহূর্তে দুই দেশের প্রধানমন্ত্রী এক টেবিলে বসলেন। জন্ম নিল নেহেরু লিয়াকত চুক্তি। একজন ইতিহাসবিদের কাছে এটি কেবল একটি চুক্তি ছিল না, এটি ছিল সেই লক্ষ লক্ষ মানুষের জন্য এক লাইফ লাইন যারা দেশ ত্যাগের দোরগোড়ায় দাঁড়িয়ে দ্বিধায় ভুগছিলেন। ঐতিহাসিক জয়া চ্যাটার্জি তার দ্য স্পয়েলস অফ পার্টিশন গ্রন্থে দেখিয়েছেন যে 1950 সালের এই চুক্তিটি ছিল সংখ্যালঘুদের মনস্তত্ত্ব পরিবর্তনের এক প্রধান অনুঘটক। আর্কাইভাল নথি অনুযায়ী এই চুক্তির মূল ভিত্তি ছিল রেসিপ্রোসিটি বা পারস্পরিক বিনিময়, অর্থাৎ ভারত তার মুসলিম সংখ্যালঘুদের সুরক্ষা দেবে এবং পাকিস্তান তার হিন্দু সংখ্যালঘুদের। চুক্তির ধারাগুলোতে স্পষ্টভাবে বলা হয়েছিল যে যারা দাঙ্গার কারণে সাময়িকভাবে ঘর ছেড়েছেন তারা যদি ফিরে আসেন তবে তাদের সম্পত্তি তাদের ফিরিয়ে দেওয়া হবে। এই সম্পত্তির অধিকারের গ্যারান্টি ছিল অত্যন্ত শক্তিশালী এক প্রলোভন। তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেটদের কাছে পাঠানো ভারত সরকারের গোপন সার্কুলার গুলো বিশ্লেষণ করলে দেখা যায় সরকার সক্রিয়ভাবে সংখ্যালঘু পরিবারগুলোকে বোঝানোর চেষ্টা করেছিল যে রাষ্ট্র এখন তাদের পাহারাদার। কিন্তু এই চুক্তির পেছনে কি কেবল মানবিকতা ছিল? ঐতিহাসিক সুগত বসু এবং অন্যান্য উত্তর ঔপনিবেশিক গবেষকরা মনে করেন এর পেছনে ছিল গভীর অর্থনৈতিক ও রাজনৈতিক বাধ্যবাধকতা। নেহরু এবং লিয়াকত উভয়ই জানতেন যে যদি সমস্ত সংখ্যালঘু সীমানা পার হতে শুরু করে তবে দুই দেশের অর্থনীতি ভেঙে পড়বে। বিশেষ করে পূর্ববঙ্গের পাট চাষী
এবং পশ্চিমবঙ্গের কারিগরদের দেশ ত্যাগ ঠেকানো ছিল রাষ্ট্রের জন্য অপরিহার্য। আর্কাইভাল নথিতে দেখা যায় এই চুক্তির পর দাঙ্গার তীব্রতা নাটকীয়ভাবে কমে আসে। বহু পরিবার যারা ইতিমধ্যেই তাদের ট্রাঙ্ক গুছিয়ে ফেলেছিলেন, তারাও আবার তাদের তালা খুলে পুরনো ঘরে প্রবেশ করেন। তারা বিশ্বাস করেছিলেন যে দুই দেশের প্রধানমন্ত্রীর সই করা একটি কাগজ তাদের জীবনের নিরাপত্তা দিতে সক্ষম। একে বলা হয় দ্য মিরেজ অফ স্টেট প্রোটেকশন বা রাষ্ট্রের সুরক্ষার মরীচিকা। তবে ইতিহাসবিদরা একটি নির্মম সত্য তুলে ধরেছেন। যদিও এই চুক্তি অনেককে থেকে যেতে উৎসাহিত করেছিল, কিন্তু মাঠ পর্যায়ে এর প্রয়োগ ছিল অত্যন্ত জটিল। পশ্চিমবঙ্গের এভাকুই প্রপার্টি অ্যাক্ট এবং পূর্ব পাকিস্তানের অনুরূপ আইনগুলো অনেক সময় এই চুক্তির মূল সুরকে অগ্রাহ্য করেছিল। তবুও মনস্তাত্ত্বিকভাবে এই চুক্তিটি ছিল একটি ব্রেক বা গতিরোধক। এটি লক্ষ লক্ষ মানুষকে এই বার্তা দিয়েছিল যে তারা যে রাষ্ট্রে আছেন সেই রাষ্ট্রটিও তাদেরও। তারা কেবল অবাঞ্ছিত অতিথি নন। নেহেরু লিয়াকত চুক্তি হয়তো দীর্ঘমেয়াদী শান্তি আনেনি, কিন্তু এটি সেই সময়কার অনিশ্চিত পরিবারগুলোকে একটা আইনি পরিচয় দিয়েছিল। যারা থেকে গিয়েছিলেন তাদের কাছে এই দলিলটি ছিল এক প্রকারের রাজনৈতিক অক্সিজেন। রাষ্ট্র যখন আনুষ্ঠানিকভাবে তাদের সুরক্ষার দায়িত্ব নিল, তখন লক্ষ লক্ষ পরিবার তাদের শিকড় উপড়ে ফেলার সিদ্ধান্ত স্থগিত করলো। ইতিহাসে এই চুক্তিটি তাই কেবল একটি কূটনৈতিক দলিল নয়, বরং এটি ছিল ভিটে মাটি আঁকড়ে ধরার শেষ আইনি সংগ্রাম। ইতিহাসের পাতায় যখন আমরা দেশভাগের ট্র্যাজেডি খুঁজি, তখন আমরা প্রায়ই একটি মনস্তাত্ত্বিক সত্যকে এড়িয়ে যাই, যাকে ঐতিহাসিক দীপেশ চক্রবর্তী বলেছেন ইনার্শিয়া অফ দ্য সোল বা আত্মার স্থবিরতা। মানুষ কেবল তার ঘর ছেড়ে পালায় না, সে তার স্মৃতি থেকেও বিচ্ছিন্ন হতে ভয় পায়। ঔপনিবেশিক ডায়েরি এবং 1947 সালের রিফিউজি কমিশনারের গোপন প্রতিবেদনে এক অদ্ভুত প্রবণতা লক্ষ্য করা যায়। বহু বৃদ্ধ মানুষ যাদের পরিবার ভারতে বা পাকিস্তানে চলে যাওয়ার জন্য প্রস্তুত ছিল, তারা শেষ মুহূর্তে বেঁকে বসেছিলেন। কেন? এখানে কাজ করেছিল বাস্তু বা পৈতৃক ভিটেমাটির এক আধ্যাত্মিক ধারণা। তৎকালীন বাংলার হিন্দু ও মুসলিম উভয় সমাজের লৌকিক বিশ্বাসে বিশ্বাস করা হতো যে পূর্বপুরুষের আত্মা সেই গৃহেই অবস্থান করে যেখানে তারা দেহত্যাগ করেছেন। ঐতিহাসিক প্রদীপ কুমার দত্ত তার গবেষণায় দেখিয়েছেন, বাংলার গ্রামীণ সংস্কৃতিতে দেশ বলতে নেশন স্টেট বোঝাতো না। দেশ বলতে বোঝাতো নিজের গ্রাম এবং বাড়ির উঠোনকে। 1950 সালের দিকে লেখা এক ব্যক্তিগত পত্রে জনৈক অবিনাশ চৌধুরী লিখেছিলেন, আমার ঠাকুরদার তৈরি এই নাট মন্দির ছেড়ে যদি আমি যাই, তবে পরলোকে গিয়ে তাকে কি মুখ দেখাবো? এই যে পূর্বপুরুষের প্রতি দায়বদ্ধতা, একে রাজনৈতিক পরিভাষায় অযৌক্তিক মনে হতে পারে, কিন্তু একজন ইতিহাসবিদের কাছে এটি ছিল এক প্রবল মনস্তাত্ত্বিক প্রতিরোধ। এটিকে বলা হয় স্যাক্রেড জিওগ্রাফি বা পবিত্র ভূগোল। আর্কাইভাল নথিতে দেখা যায় পূর্ব পাকিস্তানের হিন্দুরা তাদের পুকুর ঘাট বা তুলসী তলার সাথে এবং পশ্চিমবঙ্গের মুসলিমরা তাদের পীরের দরগা বা পারিবারিক গোরস্থানের সাথে এমন এক নারীর বন্ধন অনুভব করতেন যা র্যাডক্লিফের কলমের দাগের চেয়ে অনেক বেশি গভীর ছিল। তারা দেশ ত্যাগ না করে বরং অনিশ্চিত সংখ্যালঘু হওয়াকে বেছে নিয়েছিলেন কেবল এই বিশ্বাসে যে মাটি বেইমানি করলেও ভিটের দেবতারা বা পূর্বপুরুষের দোয়া তাদের রক্ষা করবে। এই মনস্তাত্ত্বিক স্থিতিস্থাপকতাই ছিল দেশভাগের হিংস্র রাজনীতির বিপরীতে এক নীরব রক্তপাতহীন বিদ্রোহ। 1947-এর ইতিহাস বলতে আমাদের চোখে ভেসে ওঠে নোয়াখালীর দাঙ্গা কিংবা কলকাতার রাজপথের বীভৎসতা। কিন্তু একজন সূক্ষ্ম ঐতিহাসিক যখন আর্কাইভাল নথির পাতা উল্টান, তখন তিনি এক ভিন্নতর বাংলার দেখা পান। ঐতিহাসিক জ্ঞানেন্দ্র পান্ডে তার গবেষণায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। দাঙ্গা কেন হয়েছিল তার চেয়েও বড় প্রশ্ন হলো, বিশাল সব অঞ্চল কেন শান্ত ছিল? কেন বাংলার অর্ধেকেরও বেশি জেলায় 1947-এর সেই রক্তক্ষয়ী উন্মাদনা এক বিন্দু রক্তপাত ঘটাতে পারেনি? জ্ঞানেন্দ্র পান্ডের রুটিন ভায়োলেন্স তত্ত্ব অনুযায়ী দাঙ্গা কোনো স্বতঃস্ফূর্ত গণ বিস্ফোরণ ছিল না, বরং তা ছিল রাজনৈতিকভাবে প্ররোচিত। কিন্তু যেখানে স্থানীয় সামাজিক কাঠামো বা সোশ্যাল ফ্যাব্রিক শক্তিশালী ছিল, সেখানে এই রাজনৈতিক প্ররোচনা ব্যর্থ হয়েছে।
1947 সালের ডিসেম্বরে ব্রিটিশ গোয়েন্দা দপ্তরের জেলা ভিত্তিক গোয়েন্দা রিপোর্টগুলো বিশ্লেষণ করলে এক বিস্ময়কর চিত্র ফুটে ওঠে। বরিশালের বাকেরগঞ্জ, খুলনা বা জলপাইগুড়ির মতো জেলাগুলোতে পুলিশ রেকর্ডে দাঙ্গার ঘটনা ছিল প্রায় শূন্য। জেলা ম্যাজিস্ট্রেটদের ডায়েরিতে দেখা যায় অনেক এলাকায় হিন্দু ও মুসলিম গ্রাম প্রধানরা মিলে শান্তি কমিটি গঠন করেছিলেন। তাদের মূল মন্ত্র ছিল, বাইরে কি হচ্ছে জানি না, কিন্তু আমাদের গ্রামে আমরা একে অপরের রক্ত ঝরতে দেব না। ঐতিহাসিক সুব্রত বসু দেখিয়েছেন বাংলার এই সহাবস্থানের মূলে ছিল কৃষি ভিত্তিক সিনক্রেটিজম বা লৌকিক সংস্কৃতি। বাউল, সুফি এবং বৈষ্ণব ঐতিহ্যের যে প্রবাহ বাংলার প্রান্তিক মানুষের মনে মিশে ছিল তা কোনো উচ্চবিত্ত রাজনৈতিক দলের দ্বিজাতি তত্ত্বের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। যারা থেকে গিয়েছিলেন তারা কোনো বীরত্ব দেখানোর জন্য থাকেননি, তারা থেকে গিয়েছিলেন কারণ তাদের চারপাশের পরিবেশে তারা কোনো শত্রু খুঁজে পাননি। তাদের মুসলিম প্রতিবেশী তাদের কাছে কেবল মুসলিম ছিল না, সে ছিল তাদের চেনা চাচা বা ভাই। ঐতিহাসিক রাফা আহমেদ তার গবেষণায় দেখিয়েছেন অনেক হিন্দু পরিবার দেশান্তরী হওয়ার জন্য প্রস্তুত হয়েও শেষ মুহূর্তে ফিরে এসেছিলেন, কারণ তাদের মুসলিম প্রতিবেশীরা তাদের বাড়ির সামনে পাহারা দিয়েছিল। আর্কাইভাল নথিতে এমন অনেক ঘটনার উল্লেখ আছে যেখানে মুসলিম যোদ্ধারা হিন্দু প্রজাদের অভয় দিয়েছেন যে যতক্ষণ আমরা আছি আপনাদের ওপর আঁচ আসতে দেব না। এই যে সাইলেন্ট রেজিস্ট্যান্স বা নীরব প্রতিরোধ, এটি কোনো বড় রাজনৈতিক মঞ্চে কখনো আলোচিতই হয়নি, কিন্তু এই আঞ্চলিক স্থিরতা বা লোকাল স্টেবিলিটি ছিল সেই লক্ষ লক্ষ পরিবারের থেকে যাওয়ার প্রধান স্তম্ভ। তারা বিশ্বাস করেছিলেন যে দিল্লির বা করাচির রাজনীতি যাই হোক না কেন, তাদের গ্রামের হাজার বছরের পুরনো সামাজিক নিয়ম বদলাবে না। এই বিশ্বাসের ভিত্তি ছিল শতাব্দী প্রাচীন যৌথ জীবন বোধ, যা কাটা তারের চেয়ে অনেক বেশি মজবুত প্রমাণিত হয়েছিল। তাই 1947-এর প্রকৃত ইতিহাস কেবল দাঙ্গার নয়, বরং এই নীরবতার। যারা থেকে গিয়েছিলেন তারা আসলে দাঙ্গার মানচিত্রকে অস্বীকার করে মানবিকতার এক বিকল্প মানচিত্র তৈরি করেছিলেন। তারা প্রমাণ করেছিলেন যে রাজনৈতিক ঘৃণা তখনই ব্যর্থ হয় যখন স্থানীয় সমাজ তার সংহতি বজায় রাখে। এই নীরব অঞ্চলগুলোই ছিল দেশভাগের সেই অন্ধকার সময় আসার ক্ষুদ্র ক্ষুদ্র আলোকবর্তিকা। ইতিহাসের বড় বড় ভলিউমগুলো যখন আমরা বন্ধ করি তখন কেবল তথ্যের পাহাড় অবশিষ্ট থাকে। আমরা জানি কতজন সীমান্ত পার হয়েছিলেন, কতজন দাঙ্গায় প্রাণ হারিয়েছিলেন, কিন্তু আর্কাইভাল ফাইলের শুষ্ক কাগজের নিচে চাপা পড়ে আছে সেই সব মানুষের দীর্ঘশ্বাস যারা কোথাও যাননি, যারা ইতিহাসের সেই উত্তাল সমুদ্রের মাঝখানে এক একটি অটল দ্বীপের মতো দাঁড়িয়েছিলেন। যারা থেকে গিয়েছিলেন তাদের জীবন সহজ ছিল না, তারা রাতারাতি নিজেদের দেশে সংখ্যালঘু হয়ে গিয়েছিলেন। তারা দেখছিলেন কিভাবে তাদের পরিচিত বাজার, রাস্তা আর শৈশবের খেলার মাঠের নাম বদলে যাচ্ছে। রাষ্ট্রের খাতায় তাদের পরিচয় বদলে গিয়েছিল, কিন্তু তাদের মনের মানচিত্রে তাদের ঘরটা ঠিক আগের জায়গাতেই ছিল। ঐতিহাসিকরা হয়তো একে পরিসংখ্যান বলবেন, কিন্তু এটি ছিল আসলে এক বিশাল নীরব বিপ্লব। তারা যদি থেকে না যেতেন তবে আজকের বাংলা হয়তো তার বাউল, সুফি সুবাস হারাতো। তার শাঁখের আওয়াজ আর আজানের সুরের সেই সহাবস্থান হয়তো কেবল রূপকথা হয়ে যেত। যারা থেকে গিয়েছিলেন তারা আসলে এই মাটির সাংস্কৃতিক ডিএনএ কে রক্ষা করেছিলেন। আজ যখন আমরা 1947-এর দিকে ফিরে তাকাই, আমাদের মনে রাখা উচিত দেশভাগ কেবল বিচ্ছেদের গল্প নয়, এটি হলো এক গভীর অনুরাগেরও গল্প। সেই অনুরাগ ছিল নিজের ভিটে মাটির প্রতি, নিজের প্রতিবেশীর প্রতি এবং নিজের শিকড়ের প্রতি। ইতিহাসের বই হয়তো সেই 15 মিলিয়ন মানুষের কথা বলবে যারা ভিটে ছেড়েছিলেন, কারণ তাদের যন্ত্রণা ছিল চিৎকার করা। কিন্তু আসুন আজ আমরা এক মুহূর্তের নীরবতা পালন করি সেই কয়েক মিলিয়ন মানুষের জন্য যারা চুপচাপ তাদের চৌকাঠ ধরে দাঁড়িয়েছিলেন, যারা প্রমাণ করেছিলেন যে দিন শেষে রাষ্ট্র আসে এবং যায়, মানচিত্রের রং বদলায়, কিন্তু মাটি তার সন্তানকে চেনে। 1947-এ যারা থেকে গিয়েছিলেন তারা হারেননি, বরং তারা জিতে গিয়েছিলেন, কারণ তারা জানতেন শিকড়হীন মানুষের চেয়ে বড় রিফিউজি বা উদ্বাস্তু আর কেউ হয় না। রাজনৈতিক কাঁটাতার দিয়ে মানুষের অস্তিত্বকে ভাগ করা যায়, কিন্তু তার আত্মাকে নয়।